নির্বাচনের বাংলাদেশ। হ্যাঁ প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে দিন গণনা। দলগুলো মাঠে নেমে গেছে সর্বশক্তি নিয়ে। ভোটারের মন জোগানো আর প্রতিপক্ষকে হুল ফোটানোর প্রচার চলবে সামনের দিনগুলোতে। সারা দেশে কিভাবে চলছে, কারা কিভাবে করছেন ভোটের ক্যাম্পেইন, তাই থাকবে প্রতিদিন 5টা থেকে 6টা পর্যন্ত যমুনা টেলিভিশনের এই বিশেষ আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি প্রথম দিনের নির্বাচনের বাংলাদেশে, আর সাথে আছি আমি নুসরাত বৃষ্টি। শুরুতেই শিরোনামগুলো জানাবো। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে প্রথম জনসভা করলেন তারেক রহমান। বললেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর এক কথা, সবকিছু আল্লাহর অধিকার। আরো কয়েক জেলায় কর্মসূচি। মিরপুরে নিজ আসন জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন জামায়াত আমির। বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা নাহিদ ইসলামের। গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিনেই সরগরম দেশের বিভিন্ন এলাকা। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতীক নিয়ে ভোলা সদর 1 আসনে আমি এমপি নির্বাচন করব। এবং না ভোটের কথা উল্লেখ আছে। আমার পার্টি হ্যাঁ ভোটের পক্ষে। প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছি। আমার সাথে ভোটারদের অনেক আছে, আর ত্রাণ কাজে বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে আমরা ভোটারদের পাশেই ছিলাম। প্রচারে নেমেই মুন্সিগঞ্জ 2 আসনে সংঘর্ষে জড়ালো বিএনপির দুপক্ষ। লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ধানের শীষ ও দাড়িপাল্লার কর্মীদের। যোগ সাজসের মাধ্যমে ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে ইসি। অভিযোগ টিআইবির। দুদকের ব্যর্থতায় হলফনামায় উঠে আসছে না সঠিক তথ্য। ঠাকুরগাঁওয়ে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় অংশ নেবেন নির্বাচনে, নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান। সবাই সমান করে কাজ করি, কিন্তু পুরুষের হাজিরা বেশি। পুরুষের 500, আমাদের 300। ভোটের অধিকার, চাকরির অধিকার, তারপরে হচ্ছে তাদের ব্যবসা, সব কিছুতেই আমরা পিছিয়ে। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। এবারে যাচ্ছি নির্বাচনের বাংলাদেশের মূল সংবাদে। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলো বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষকেই স্বাবলম্বী করবে বিএনপি। অভিযোগ করেন, বিগত দিনের ভোট ডাকাতির মতো পোস্টাল ব্যালট ডাকাতি করে ষড়যন্ত্র করছে একটি মহল, যারা বিভিন্ন টিকিট দেওয়ার নামে নির্বাচনের আগে মানুষকে ঠকাচ্ছে। সিলেট থেকে সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, 2টি পাতা 1টি কুড়ির সিলেট, 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। পুরো শহর প্রকম্পিত তারেক রহমান আর ধানের শীষ স্লোগানে। আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় জড়ো হন সাধারণ মানুষও। পরম্পরা ধরে রেখে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 4 দশকের সক্রিয় রাজনীতিতে দলের পূর্ণ নেতৃত্ব নিয়ে প্রায় 21 বছর পর সিলেটের মাটি থেকে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি।
তাকে এক নজর দেখতে, মুখোমুখি বক্তব্য শুনতে ভোর থেকেই সিলেটের 6টি ও সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হন ঐতিহাসিক এই মাঠে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে, যার বিরুদ্ধে কুৎসা রটনা সহ নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। তারেক রহমান শুরু করেছেন আপনার এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট ডাকাতি হয়েছে বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আপনি তো ওমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান। সমাবেশ থেকে সদ্য উমরা পালনকারী একজনকে ডেকে নিয়ে তারেক রহমান বলেন, দোজক বেহেশতের মালিক আল্লাহ, যা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। বিভিন্ন টিকিটের নামে একটি দল মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তুলে ধরেন জনগণের জন্য গৃহীত নানান পরিকল্পনা। স্মরণ করেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, গুম খুন আর নিপীড়নের শিকার নেতাকর্মীদের। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে, সেই মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সিলেটের সমাবেশ শেষে সড়ক পথে ঢাকায় ফেরার পথে 6টি পথসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন সাধারণ জনগণের সামনে। বেগম খালেদা জিয়া বারবার এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, কখনো দেশের স্বার্থ রক্ষায় টিপাইমুখ বাঁধের বিরোধিতা করে, কখনো বা সিলেটের সন্তান গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত চেয়ে। তবে নিয়ম করে আসতেন প্রতিটি জাতীয় নির্বাচনের শুরুতেই প্রচারণার যাত্রা শুরুর জন্য। তারেক রহমান হাঁটলেন সেই পথেই। সিলেট থেকেই শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং প্রার্থনা করলেন ভোট। সাধারণের কাছে তুলে ধরলেন নিজের দেশ গড়ার পরিকল্পনা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সেই আহ্বানে কতটা সাড়া দেবে 12 ফেব্রুয়ারি নির্ধারণ হবে তা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। গত 20 বছরে দেশে জনসংখ্যা যেই পরিমাণ বেড়েছে, আনুপাতিক হারে নাগরিক সুবিধা বাড়েনি বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটের একটি হোটেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আগামী বাংলাদেশ এবং নিজের পরিকল্পনা নিয়ে ইউথ পলিসি ডায়ালগে এসব কথা বলেছেন তিনি। তারেক রহমান বলেন, দীর্ঘ 17 বছর বাধ্য হয়েই তাকে বিদেশে থাকতে হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানকালে যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে দেশে বড় পরিবর্তন আনার চেষ্টা করা হবে। এছাড়া দেশ গড়ার বিষয়ে নানা প্ল্যানের কথাও জানান তিনি। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় দেশের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, মানুষের মৌলিক পরিবর্তনের বিষয়ে নানা প্রশ্ন করলে তিনি উত্তর দেন। আই হ্যাভ এ প্ল্যান, আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথার প্রতিধ্বনিতে। আমরা অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার ফলে দেশ থেকে $16 বিলিয়ন পার হয়ে গিয়েছে প্রতি বছর। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে, স্বামী আছে,
সন্তান আছে, অর্থাৎ পরিবারটা যে পরিচালনা, এরকম নারী, শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা, আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি। সিলেটে বিএনপি চেয়ারম্যানের এই জনসভা নিয়ে আরো বেশ কিছু খবর আপনাদেরকে জানাবো, তবে তার আগে একবার রাজধানীতে ফিরতে চাই, কারণ রাজধানীর মিরপুর আদর্শ স্কুলে ঢাকা 15 আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 15 নম্বর আসন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বিভিন্ন বন্ধু সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত প্রিয় মিরপুর এবং কাফরুলবাসী, আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূল্যবান সময় কুরবানি করে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের দুটি কথা শোনার জন্যে। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি এরকম একটি আয়োজনে আমাদেরকে আজকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। 15.5 বৎসরের ফ্যাসিস্ট আমলে সূচনা থেকে শেষ পর্যন্ত যারা লড়ে গেছেন, জীবন দিয়েছেন, আহত পঙ্গু হয়েছেন, বারবার কারাবরণ করেছেন, চাকরি হারিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, আমি আজকের এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা গগনভেদী আওয়াজ তুলে ফ্যাসিবাদের তক্তের তাউসকে কাঁপিয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি। যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। যারা দফায় দফায় কারাবরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানে ভূষিত করুন। প্রিয় দেশবাসী, একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে। এই প্রতীক বড় ভারী। এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক। আমাদের সমাজে সব ধরনের বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি, এই সবগুলার মূল কারণ হলো ইনসাফ না থাকা। এই ইনসাফ যদি থাকতো তাহলে সমাজে দুর্নীতিবাজরা, লুটেরারা, ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। দেশে দেশে তারা বেগমপাড়া গড়তে পারতেন না। বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না। কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয়, আরো কালো টাকা বানানোর জন্যে। আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি। এই লাল টুপিগুলো 15.5 বৎসরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র। সারা বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল। বহু মা তার সন্তান হারিয়েছেন, বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, বহু কচি শিশু তাদের বাপ হারিয়ে এতিম হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল।
আয়নাগরে থাকা মজলুমরা এখানে আছেন, আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন। সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি। উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি। রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই। বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি। বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো, বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে। আমরা জানি না তারা বেঁচে আছে কিনা, কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই। তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবরগুলা কোথায়। আমরা সেই দুঃখী পরিবারগুলোর প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আমি বিশ্বাস করি তার কমপক্ষে 40 ভাগ মানুষ বিগত 3টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত। আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে স্যালিউট। কাজ কি আপনাদের শেষ হয়ে গিয়েছে? আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইয়েরা, আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না। কেন চাই না জানেন? কিছুক্ষণ আগে ছিলাম আমরা রাজধানীর মিরপুর আদর্শ স্কুলে। সেখানে ঢাকা 15 আসনের যে নির্বাচনী জনসভা যোগ দিয়ে তাতে জামায়াতের আমির এবং তিনি ঢাকা 15 আসনের প্রার্থীও ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য রাখছিলেন, সরাসরি দেখছিলেন আপনারা। এর আগে আমরা সিলেটের খবরে ছিলাম, আবারও আসছি সে একই প্রসঙ্গে। সিলেটের আলিয়া মাদ্রাসায় জনসভা শেষে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার সদরে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, গত 15-16 বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে। বর্তমানে আরেকটি রাজনৈতিক দল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিক দলটি যদি 71-এ দেশের পক্ষে ভূমিকা পালন করত, তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, নানাভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে চা শ্রমিক, কৃষক, দিনমজুরদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে বলেও জানান তারেক রহমান। আমি একজন প্রবাসী, 15 বছর 16 বছর কি হয়েছে, জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে এখন বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 71 সালে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের, বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে
দাঁড়িয়ে পড়েছে। এই যে দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি, আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এই মুহূর্তে হবিগঞ্জে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এ সংক্রান্ত যে সকল খবর আছে তা সংগ্রহ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। তিনিও আমাদের জন্য অপেক্ষা করছেন এই মুহূর্তে। তো আমি যদি ভুল না করে থাকি রবিন, আপনি হবিগঞ্জের যেই জনসভা স্থল যেখানে তারেক রহমানের এখনকার কার্যক্রম অনুষ্ঠিত হবার কথা সেখানেই আছেন। কখন নাগাদ তিনি মঞ্চে উঠবেন, পরবর্তী যে কার্যক্রমগুলো আছে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি এখন আসলে অপেক্ষা হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ এলাকায়। এখানে একেবারে ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি উন্মুক্ত মাঠে এই সমাবেশের আয়োজন বা এই পথসভার আয়োজন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে এখানটায় এসে উপস্থিত হবেন। তিনি মৌলভীবাজার থেকে এই পথেই রয়েছেন, খানিক বাদেই আশা করছি তিনি এখানে এসে উপস্থিত হবেন। এখন বক্তব্য রাখছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না। মুন্না সহ বেশ কয়েকজন নেতা তারেক রহমানের সঙ্গে এই ঢাকা থেকে এই পুরো কার্যক্রমে বা এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, যারা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু মনোনয়ন পাননি সেই রকম নেতৃবৃন্দ, যেমন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, এরকম বেশ কয়েকজন নেতা রয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা যারা আসলে মনোনয়ন পাননি। কিন্তু সেই নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টাও করছেন তারেক রহমান এই কর্মসূচি বা এই প্রচারণার মধ্য দিয়ে, যে সারা দেশে যে সকল বিএনপি বিদ্রোহী প্রার্থী বা মনোনয়ন বঞ্চিত প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই যেন ধানের শীষ প্রতীকের জন্য অথবা বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য কাজ করেন, সেই বার্তাটিও তিনি দিতে চেয়েছেন। সিলেটের এই অঞ্চলের এটি বলা চলে শেষ সমাবেশ, অর্থাৎ এরপর সিলেট বিভাগ পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় পৌঁছাবেন তারেক রহমানের পরবর্তী পথসভাটি, এরপর কিশোরগঞ্জে পথসভা, তারপর নরসিংদীতে এবং এরপর সর্বশেষ পথসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায়, যে পথসভার মধ্য দিয়ে তিনি আজকের কর্মসূচিটুকু সমাপ্তি টানবেন। তারেক রহমান নির্বাচনী প্রচারণার শুরুটা যেমনটি সিলেট থেকে করলেন, সিলেটের পর মৌলভীবাজারের সমাবেশ, প্রতিটি সমাবেশেই তিনি বারবার বেশ কিছু অভিযোগ যেমনটি করেছেন, সেই অভিযোগগুলোর উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে বিগত সরকারের বা পতিত সরকারের আমলে যে ভোট ডাকাতির ঘটনা ঘটেছে, আমিডামি নির্বাচন, নিশিরাতের নির্বাচন বা একতরফা নির্বাচন, তারই পরিপ্রেক্ষিতে এখন নতুন করে সেই রকম একটি নির্বাচনের ষড়যন্ত্রের সংখ্যা তিনি প্রকাশ করেছেন। বলেছেন পোস্টাল ব্যালট জালিয়াতির মতো বা পোস্টাল ব্যালট ডাকাতির কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন। একটি দলের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সেই অভিযোগ তিনি তুলেছেন, সেই দলটি মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা চালিয়েছিল সেই অভিযোগ তিনি তুলেছেন। বলেছেন ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এক ধরনের চেষ্টা চলছে এবং এখনই ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনের পর কতটা ঠকাবে সেই শঙ্কার কথা তুলে ধরেছেন। বলছেন নিজের পরিকল্পনার কথা তুলে ধরে যে কেবলমাত্র ধানের শীষের কিংবা বিএনপি হচ্ছে এখন একমাত্র প্রতিশ্রুতিশীল রাজনৈতিক দল জনগণের সামনে, যারা বিগত দিনের উদাহরণকে সামনে রেখে সামনের দিনেও তাদের সাধারণ মানুষের জীবনযাপনের পরিবর্তন ঘটাতে পারবে কিংবা রাষ্ট্র, সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেমের উদাহরণ হয়ে উঠতে পারে। অতএব বিএনপিকেই ভোট দেওয়ার জন্য প্রান্তিক মানুষের কাছে তিনি আরও একবার আহ্বান জানিয়েছেন। জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই তারেক রহমান এই পথসভায় যোগ দেবেন, তখন আবারও আপনার কাছে ফিরবো। রবিন, এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তিন নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী প্রচারণা। সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা 11 আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল, তাই এই এলাকা থেকেই নির্বাচনী যাত্রা শুরু করলো এনসিপি। এবারে ভোট আধিপত্যবাদ বিরোধী উল্লেখ করে তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। বলেন, নতুন মাফিয়াদের বিরুদ্ধে 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি লড়ে যাচ্ছে। এ সময় তিনি নির্বাচনের আগে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। আজ ওসমান হাদির কবরও জিয়ারত করবেন এনসিপি নেতারা। গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
সুশাসনের প্রতিশ্রুতি আর নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করে ঢাকার বিভিন্ন আসনে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন বিএনপির প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশেই চষে বেড়ান অলিগলি। কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা, তবে গণভোটের পক্ষে কোনো প্রচার ছিল না। বিএনপি প্রার্থীরা জানিয়েছেন, সরকার কোনো বিশেষ দলকে কারচুপির সুযোগ না দিলে তারা বিপুল ভোটে জয়ী হবেন। সন্ত্রাস, চাঁদাবাজি দমন আর দেশ রক্ষার প্রতিশ্রুতিও দেন তারা। বছর পর বছর অপেক্ষা, অবশেষে মুক্ত পরিবেশে ভোটের মাঠে বিএনপির প্রার্থীরা। তাই ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস। রাজধানী মিরপুরে গণসংযোগ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তার সাথে যোগ দেন বাফুফে চেয়ারম্যান তাবিত আওয়াল ও সাবেক ফুটবলাররাও। অলিগলি বাসাবাড়িতে গিয়ে ধানের শীষের জন্য ভোট চান তারা। আমিনুল হক প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোরগঞ্জ মুক্ত এলাকা গড়ার। ধানের শীষে ভোট দিবে এই কারণেই যে ধানের শীষ সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছে। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা রয়েছে এবং কিশোর গ্যাং মাদক প্রতিরোধে স্থানীয় গুণীজনদের সমন্বয়ে কমিটি করে ইনশাল্লাহ আমরা এই মাদক মুক্ত সমাজ করতে পারবো ইনশাল্লাহ। বাবা মায়ের কবর জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে একটা মনোবল, তাতে আমি মনে করি সমস্ত রকম চক্রান্তকে আমরা মোকাবেলা করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। ঢাকা 4 আসনে তানভীর আহমেদ রবিন শ্যামপুরের বিভিন্ন এলাকায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। জনতার মাঝে বিলি করেন নির্বাচনী ইশতেহার। ঢাকা 6 এলাকায় ধানের শীষের জন্য ভোট চান বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। কারওয়ান বাজারে গণসংযোগ করেছেন বিএনপির সমর্থিত প্রার্থী সাইফুল হক। তার পক্ষে প্রচারে নেমেছে স্থানীয় বিএনপির একাংশ। সেই দিন আগে আর মতো নাই। এবার মানুষ টাকার কাছে নিজের আত্মাকে মানুষ বিক্রি করবে না। কোনো চাপের কাছে, হুমকির কাছে, কোনো অবৈধ টাকার কাছে মানুষ নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। প্রচারণা প্রথম দিনে গণসংযোগ করেছেন ঢাকা 9 আসনের হাবিবুর রশিদ হাবিব, ঢাকা 18 আসনের SM জাহাঙ্গীর, ঢাকা 13-তে ববি হাজ্জাজ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আমরা এই পর্যায়ে রাজধানীর বাইরে নির্বাচনী প্রচারণার খবর আপনাদের জানাবো। সারা দেশেই সকাল থেকে বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চাইছেন, আবার এলাকার উন্নয়ন সহ নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন। অংশ নিচ্ছেন উঠান বৈঠক, সভা সমাবেশে। ব্যানার, ফেস্টুন, মাইকিং এর মাধ্যমেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা। দেশ জুড়ে এখন নির্বাচনী আমেজ। প্রার্থীদের প্রচারণায় মুখর শহর, বন্দর, গ্রামের অলিগলি। সকালে চট্টগ্রামের কদমতলী থেকে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম 11 আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। চষে বেড়ান নিজ নির্বাচনী এলাকা। সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে তারা আজকে বিএনপির পাশে দাঁড়িয়েছে, কারণ বিএনপি তাদের পাশে ছিল গত 17 বছর। রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, জেলে ছিল। কক্সবাজার 1 আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন সালাউদ্দিন আহমদ। চকরিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে তুলে ধরেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনের প্রচারণায় নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা। লাহিড়িপাড়া ও ভবানীগঞ্জ এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চান তারা। জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত বরগুনার প্রার্থীরাও। সকাল থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান বরগুনা 2 আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। এই সারা বেতাগি ভাবনা পাঠাবে, এমনকি সারা বাংলাদেশের মানুষ এই ধানের শীষের মুখে ইনশাল্লাহ ধানের শীষের জোয়ার, সেটা আকাশচুম্বী জোয়ার। প্রচারণায় নেমে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ফেনী 3 আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আল মিন্টু। এ সময় এলাকার উন্নয়ন নিয়ে নিজ পরিকল্পনা জানিয়ে ভোট চান তিনি। শুধু বিল্ডিং বানানো না, এই উন্নয়ন হবে
স্বাস্থ্য খাতের স্বাস্থ্যসেবার উন্নয়ন, খেলাধুলার উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করে প্রচারে নামেন টাঙ্গাইল 5 আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলার অঙ্গীকারে ভোট প্রার্থনা করেন। আমরা নির্বাচন কমিশনের যে নিয়ম আচরণবিধি মেনেই আমরা আমাদের প্রচারণা গুলি চালিয়ে যাচ্ছি। নাটোরের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শুরু করেন প্রথম দিনের প্রচারণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠিক একইভাবে বিপুল ভোটের মাধ্যমে আমাকে ধানের শীষ তারেক রহমান নেতৃত্বে বিএনপির প্রার্থী হিসাবে আমাকে আবারও নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা করি। ভোটের মাঠে সরব উপস্থিতি রয়েছে জামাত প্রার্থীদেরও। খুলনায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। দাঁড়িপাল্লার পক্ষে বিপুল উৎসাহ, উদ্দীপনা, একটা আনন্দ, উৎসবমুখর পরিবেশে তারা আজকের এই গণসংযোগে আমার সঙ্গে আছে। পথসভা ও প্রচারণায় সকাল থেকেই ব্যস্ত সময় কাটছে রাজশাহী 1 আসনের জামাত প্রার্থী মুজিবুর রহমানের। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পক্ষে ভোট চান তিনি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডে অনেক ঘটনা ঘটেছে যেগুলো সরকার করা উচিত ছিল, করে নাই। কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ভোলা 1 আসনের জামাত প্রার্থী নজরুল ইসলাম। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পরিবেশটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে উৎসবমুখর পরিবেশে সমস্ত ভোটাররা ভোট প্রদান করতে পারবে। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে। পিছিয়ে নেই এনসিপি, অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও। ফেনী 2 আসনে ইগল মার্কার প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রচারণা চালান। লেভেল প্লেইং ফিল্ড তো আমরা বারবার বলছি যে এটা নিশ্চিত হয় না এখনো, কারণ আপনি দেখেছেন কালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। মায়ের কবর জিয়ারত করে গণসংযোগে নামেন পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর। নির্বাচনে ভোটারদের দোয়া এবং ভোট প্রার্থনা করেন। পঞ্চগড় 1 আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালায় স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আমরা এই পর্যায়ে একটু দক্ষিণবঙ্গের প্রার্থীদের প্রচারণার খবর জানবো। যাচ্ছি বরগুনায়, সহকর্মী ফেরদৌস খান ইমন অপেক্ষা করছেন। ইমন, একেবারেই যেহেতু শুরুর দিনে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, একটু সংক্ষেপে জানাবেন। ইমন, খুব সম্ভবত তিনি কোনো জনসভা স্থলে আছেন, হয়তো এখানে কোনো প্রচারণা চালানো হচ্ছে, সেই খবরই আমরা জানবার চেষ্টা করব সহকর্মী ইমনের মাধ্যমে। ইমন, এখানে কি হচ্ছে আপনি যেখানে আছেন? শুনতে পাচ্ছেন ইমন? আমি রয়েছি বুড়া মজুমদার ইউনিয়নে কাউনিয়া স্কুল মাঠে। মূলত এখানে বরগুনা 2 আসনের বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি এখানে জনসভা করছেন এবং জনসভা প্রায় শেষ পর্যায়ে। মূলত বরগুনা কিন্তু 2টি আসন রয়েছে, বরগুনা 1 এবং বরগুনা 2। বরগুনা 1 আসনে 4 জন প্রার্থী এবং বরগুনা 2 আসনে প্রায় 9 জন প্রার্থী। আজকে প্রচারণার প্রথম দিনে কিন্তু সকাল থেকে কিন্তু প্রার্থীরা বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেছে। গণসংযোগ করার পরে তারা কিন্তু সর্বশেষ বিকেলে তাদের যে নির্ধারিত জনসভাগুলো ছিল সেই জনসভাগুলো করছেন। মূলত এখানে আজকে বরগুনা 2 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন নুরুল ইসলাম মনি, উনি মূলত এর আগেও কিন্তু 3 বারের এমপি ছিলেন এই বরগুনা 2 আসনে। তিনি নানা প্রতিশ্রুতি এখানে দিয়েছেন, এলাকার নদী ভাঙন থেকে শুরু করে এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তিনি আজকে এই জনসভার মাধ্যমে দিয়েছেন। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম ইমন। যোগসাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন, মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ধানমন্ডিতে হলফনামায় প্রার্থী পরিচিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেছেন, ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে ইসি জিম্মি। অনেক প্রার্থী ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সুযোগ দেয়া ইসির সাংবিধানিক দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেন তিনি। সেটা যাচাই করার সুযোগ আছে।
ঠাকুরগাঁওয়ে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠাই তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। একই সাথে নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টিরও আহ্বান তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সবখানেই এখন ভোটের হাওয়া। নানা কৌশলে মাঠে সরব প্রার্থীরা। উঠোন বৈঠক আর সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে চেষ্টা চলছে ভোটারদের মন জয়ের। ঠাকুরগাঁওয়ে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ নগরী আর সম অধিকার আদায়ে ব্যালটে ভূমিকা রাখতে চান তারা। মেয়ে বেকার হয়ে যায়, সে হচ্ছে গৃহবধূ ছাড়া আর কিছু করতে পারে না, তার পড়াশোনা যতদূর থাক না কেন। বাল্য বিবাহের ফলে আমাদের এলাকা ঠাকুরগাঁয়ে নারীর প্রতি যে সহিংসতাটা, সেই সহিংসতা অনেকাংশে বেড়ে যাচ্ছে। আমাদের সেরকম কোনো কলকারখানা নাই যেখানে মেয়েরা নির্দ্বিধায় কাজ করতে পারবে। সব মেয়েদের তো আর অ্যাবিলিটি থাকে না, তারা উদ্যোক্তা হবে। ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না। তাই এবারের নির্বাচনের ইস্তেহারে নারীদের কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের। সবাই সমান করে কাজ করি, কিন্তু পুরুষের হাজিরা বেশি, পুরুষের 500, আমাদের 300। নারী ভোটের অধিকার, চাকরির অধিকার, তারপরে হচ্ছে তাদের ব্যবসা, সব কিছুতেই আমরা পিছিয়ে, আমাদেরকে সামনে আনাই হচ্ছে না। রাজনীতিতে নারী শুধুমাত্র রাজপথে এবং মিছিলের সামনে আর স্লোগানে, কিন্তু নীতি নির্ধারণী জায়গায় নারীদেরকে এখনো মূল্যায়ন করা হচ্ছে না। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে সোচ্চার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে। আমাদের নিয়মিত পুলিশ বাহিনী সহ এখানে আর্মি, বিজিবি, র্যাব আরও বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় রয়েছে, যে কারণে এখানে নির্বাচনের অনুকূলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা 12,15,806 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের 20 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 2 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ পর্যায়ে আমরা খুলনায় কেমন প্রচারণা চলছে সেই খবর জানবো। সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, আজ যেহেতু প্রচারণার শুরুর দিন, প্রার্থীদের গণসংযোগ আপনি কেমন দেখছেন? বিশেষ করে তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন একটু শুনতে চাই। সকাল থেকে প্রার্থীরা মাঠে রয়েছে, বৃষ্টি এবং আমরা দেখেছি সকালে বিভিন্ন আসনের প্রার্থীরা বিভিন্ন দলের, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের যেসব প্রার্থী রয়েছে তারা কিন্তু মাঠে নেমেছে। আমরা এখন রয়েছে খুলনা 3 আসনে। এই আসনের ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন রকিবুল ইসলাম বকুল, তার নির্বাচনী যে প্রচারণা, আমরা সেই প্রচারণায় রয়েছি। দেখতে পাচ্ছেন তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে এখন নগরীর ফুলবাড়ি গেটে তিনি গণসংযোগ করছেন এবং বিকালে তিনি কাশীপুরে পথসভার মধ্য দিয়ে তার নির্বাচনী গণসংযোগ যেটি আনুষ্ঠানিকভাবে তিনি শুরু করেছেন এবং সেই থেকে তিনি মাঠে আছে। তিনি নেতাকর্মীদের এটা প্রতিশ্রুতি দিয়েছেন, কারণ আপনি জানেন যে তিনি যে অঞ্চলের প্রতিনিধিত্ব করতে চান বা যে অঞ্চলের প্রার্থী হয়েছেন সেটি হচ্ছে খালিশপুর অঞ্চল, দৌলতপুর অঞ্চল। খালিশপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন কলকারখানা বন্ধ থাকা এই অঞ্চলের মানুষ কর্ম হারিয়েছে, এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেছেন যে তিনি যদি বিজয়ী হতে পারেন তাহলে এই কলকারখানাগুলো চালুর ব্যাপারে তিনি আবার উদ্যোগ গ্রহণ করবেন এবং এই অঞ্চলের মাদক, সন্ত্রাস সহ যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে, যে সমস্ত সমস্যায় রয়েছে মানুষ, সেগুলো দূর করে তিনি এই অঞ্চলের মানুষের সাথে থাকতে চান এবং শান্তি প্রতিষ্ঠিত করতে চান। সেই প্রতিশ্রুতি দিচ্ছিলেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য প্রবীর। আর এ ছিল আজকের নির্বাচনের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকবেন।